হ্যালো ভিউয়ার্স, অচলদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি বি3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1930 ও 40-এর দশকে জাপানে সমরবাদের উত্থান, অর্থাৎ যে সামরিক নেতারা দেশের ক্ষমতা দখল করে নিয়েছিল, সেই সামরিক নেতাদের যে উত্থান, সেই উত্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে। একবার বোর্ডে দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি অনার্স 6 সেম ডিএসসি বি3, অর্থাৎ জাপানের পেপার। এখানে 1930 ও 40, 1930 এবং 40-এর দশকে জাপানে সমরবাদের উত্থান, কিভাবে এই সমরবাদের উত্থান হয়েছিল তা 20 নম্বরের একটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কলেজে কলেজে হয়তো এটা প্রজেক্ট দিয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রেও একই সেই 1000 ওয়ার্ডে লিখতে হবে। এবং তোমরা যে 20 নম্বরে অ্যান্সার করবে, সেই 20 নম্বরের ক্ষেত্রেও কিন্তু সেই 1000 ওয়ার্ডেরই অ্যান্সার করতে হবে। তা দেখো, 1930-এর দশক, 1930-এর দশকে 1931-এর পরবর্তী সময়ে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে এবং মাঞ্চুরিয়া আক্রমণ করে জাপান সফল হয়। কেন সফল হয়? কারণ জাতিপুঞ্জ লিটন কমিশন তৈরি করে 1932-এ। এই মাঞ্চুরিয়া আক্রমণের কারণ কি বা এখানে যে সংকট দেখা দেয় তার সমস্যা সমাধানের জন্য লিটন কমিশন তৈরি করে। এখন লিটন কমিশন মাঞ্চুরিয়ায় এসে জাপানকে আক্রমণকারী হিসাবে ঘোষণা করে এবং জাপানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে। কিন্তু লিটন কমিশনের এই বক্তব্য জাতিপুঞ্জ কিন্তু জাতিসংঘ কার্যকর করতে পারেনি। জাপান কি করে? জাপান এখানে আরো জাতিসংঘের সদস্যপদ পরিত্যাগ করে এবং জাপানের যে সেই সময়কার উদারপন্থী যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারও কিন্তু সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেনি। অর্থাৎ জাপানের সেনাবাহিনীর তরফ থেকেই এই মাঞ্চুরিয়াকে আক্রমণ করা হয়েছিল, মাঞ্চুরিয়াকে দখল করে নেওয়া হয়েছিল। জাপানের যে প্রধানমন্ত্রী বা জাপানের যে সরকার, সেই সরকার কিন্তু এটা চাইছিল না। কিন্তু জাপানের সরকারেরও কোনো কিছু করার ছিল না সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা। তা যাই হোক, এই মাঞ্চুরিয়ায় সে সফল অভিযান করে এবং এরপর থেকেই জাপানের সামরিকবাদ বা সমরবাদের উত্থান শুরু হয় এবং জাপান ক্রমশ ফ্যাসিবাদের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে 1930 এবং 40-এর দশকে জাপান, পুরো সমগ্র জাপানে কিন্তু যে উদার তান্ত্রিক যে গণতন্ত্র, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় সমরবাদের উত্থান হচ্ছে। এবং এই সময় জাপানকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বা ডার্ক এজ। এটা একটা কিন্তু টিকা প্রশ্ন, ইম্পর্টেন্ট টিকা, যে জাপানকে কেন অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয়। এই সমরবাদের কারণেই বলা হয়। সমরবাদের উত্থানের ফলে সেখানে গণতন্ত্র ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গায় সমরবাদ বা জঙ্গিবাদ বা উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, যাকে আমরা বলছি ডার্ক এজ বা অন্ধকারাচ্ছন্ন উপত্যকা হিসেবে জাপানকে আমরা চিহ্নিত করছি। দেখো, 1920 সাল নাগাদ জাপানে যে উদারনৈতিক গণতন্ত্রের বীজ রোপণ করা হয়েছিল, সেটা কিন্তু ধীরে ধীরে তাকে সমূলে উৎপাটিত করা হয় এবং শিক্ষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতি সর্বক্ষেত্রে উদার নীতিবাদের যারা প্রবক্তা, তাদেরকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়। এইভাবে জাপান ধীরে ধীরে সামরিকবাদের দিকে ঝুঁকে পড়ে এবং ফ্যাসিবাদের দিকে অগ্রসর হয়। তা এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে দেখো যে বিষয়টা আমরা দেখব যে জাপানে এই সময় 1930 এবং 40-এর দশকে, 1930 এবং 40, বিশেষ করে 30-এর দশকের শুরুতে, 1930 সালের পরে জাপানে অমানবিক কিছু হিংসা আমরা দেখতে পাই এবং অনেকগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড চলে। যারা উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তা, সরকারের পক্ষে যেসব উদারনৈতিক যারা নেতারা ছিলেন, তাদেরকে কিন্তু হত্যা করা হয়। এই সেনাবাহিনীর লোকেরা কিন্তু হত্যা করে এবং রাজনৈতিক হিংসা দেশের মধ্যে চলতে থাকে। অ্যাকচুয়ালি এই সেনাবাহিনী কিন্তু এই দেশের যে প্রশাসন ক্ষমতা, সেই প্রশাসন ক্ষমতা করায়ত্ত করে নিতে থাকে এবং প্রশাসনে তারা হস্তক্ষেপ করতে থাকে এবং এর ফলে জাপানের যে সরকার, সেই সরকার কিন্তু নাজেহাল একটা অবস্থার মধ্যে পড়ে এবং এই সরকার এই সমস্যার কিন্তু সমাধান করতে পারেনি, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এছাড়া দেখা যাচ্ছে যে এই সময় একাধিক সমস্যা জাপানের সামনে এসে উপস্থিত হয়।
যেমন এই সময় জাপানের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং জনসংখ্যা বৃদ্ধি পেলে তাদের সেই জনসংখ্যার বর্ধিত জনসংখ্যার যে খাদ্য বস্ত্র বাসস্থান, সেই খাদ্য বস্ত্রের বাসস্থানের যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু দেখা দেয় এবং সেই ঘাটতি মেটাতে জাপান কিন্তু এই মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল। এছাড়া দেশের মধ্যে যে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সংকট দেখা দিয়েছিল, যে শ্রেণী দ্বন্দ্ব দেখা দিয়েছিল, সেগুলোর কিন্তু সমাধান করতে পারেনি এই প্রচলিত উদারনৈতিক সরকার। তাই এই উদারনৈতিক নেতাদের প্রতি দেশের জনগণও কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছিল। এই কারণে একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে এই নেতাদের, মানে সমরবাদী নেতাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে 1931 সালে জাপানে অ্যাডমিরাল সাইটো ছিলেন একজন সামরিক অফিসার। তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছেন এবং এরপর থেকেই এই সামরিক শাসনের যে পর্ব, সেই পর্বটি কিন্তু শুরু হচ্ছে। 1931 সালে অ্যাডমিরাল সাইটো ক্ষমতায় আসছেন এবং এরপর থেকেই জাপানের সামরিক শাসনের শুরু হচ্ছে। এবং এই সময় দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে জাপান এক ঘরে হয়ে পড়েছিল। এই জন্য জাপান চাইছিল যে জোর করে বিদেশি অন্য জায়গাগুলো দখল করে তার যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার একটা উদ্যোগ কিন্তু জাপান এখানে নিয়েছিল। তাই এই এক ঘরে থাকার এই বৈদেশিক নীতির ক্ষেত্রে জাপান ব্যর্থ হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। সেই ব্যর্থতা দূর করতে জাপান এই অ্যাগ্রেসিভ মনোভাব নেয় এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাজ্য তারা দখল করার জন্য তৎপর হয়ে ওঠে। এই জন্য তারা চেয়েছিল যে বলপূর্বক বিদেশি যে বাজার, সেই বাজার কিন্তু দখল করার চেষ্টা করেছিল। যেরকম মাঞ্চুরিয়া দখল করেছিল, যেমন কোরিয়া, যেমন চীনের ভূখণ্ড তারা দখল করেছিল, ঠিক সেরকম বলপূর্বক বিদেশি বাজার দখল করার একটা তাগিদ এই সামরিক বাহিনীর সেনাপতিদের মধ্যে কিন্তু জেগে ওঠে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কৃষক এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকে নিয়ে একটা সেনাদল তৈরি করা হয় এবং জার্মানিতে যেমন আমরা একটা সামরিক দল দেখি, নাৎসি দল, ঠিক জাপানেও কিন্তু একটি সামরিক দলের প্রয়োজন ছিল। এই সামরিক দলকে আমরা বলছি সোয়াকি। যেমন এইভাবে জার্মানিতে যেমন নাৎসিবাদ গড়ে ওঠে, যেমন ইতালিতে ফ্যাসিবাদ গড়ে ওঠে, এই ফ্যাসিবাদের অনুকরণে জাপান কিন্তু তার একটা সামরিক দল হিসেবে বা সামরিক দেশ হিসেবে গড়ে ওঠার একটা তাগিদ বা একটা অনুপ্রেরণা পায় এই নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ থেকে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইভাবে ধীরে ধীরে সামরিক বাহিনীর যে শক্তি, সেই শক্তি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সাম্রাজ্যবাদ, অন্যের জায়গা দখল করা যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের মধ্যেই কিন্তু জাপানের ভবিষ্যৎ নিহিত আছে। এটা জাপানের যারা সামরিক অফিসার তারা কিন্তু সেটা অনুভব করে। তাই 1920 দশকে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, পুলিশের যে ক্ষমতা, পুলিশ বাহিনীর ক্ষমতা, সেই পুলিশ বাহিনীর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ঐতিহ্যগত যে প্রাচীন যে সমাজ ব্যবস্থা এতদিন ধরে জাপানে চলে আসছে, যে ঐতিহ্যগত সমাজ, সেই সমাজ কাঠামোতে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে। এবং 1930 নাগাদ যে উদারনৈতিক যে নেতারা ছিলেন, সেই নেতারা কিন্তু জাপানের এই উদ্ভূত সমস্যার সমাধান করতে তারা ব্যর্থ হচ্ছে এবং জাপান একটি সামরিক রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সামরিক শাসনের একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে জাপানে। এবং 1932 সালে লিটন কমিশন আসছে, যে লিটন কমিশন মাঞ্চুরিয়া আক্রমণকারী হিসেবে জাপানকে চিহ্নিত করছে। জাপান তাকে ডিনাই করে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করছে এবং লিটন কমিশন কিন্তু এখানে ব্যর্থ হচ্ছে। এবং এই সামরিক গোষ্ঠীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু জাপানে প্রভূত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং জাপানের সেই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন ওয়াকাতসুকি, সেই ওয়াকাতসুকি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন এবং মন্ত্রিসভা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। কোয়ান্টুং যে সামরিক বাহিনী তৈরি হয়েছিল জাপানে, কোয়ান্টুং বাহিনী, যে বাহিনী কিন্তু এই মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল, যে সামরিক দল, তাকে আমরা বলছি কোয়ান্টুং সামরিক বাহিনী। এই বাহিনী কিন্তু জনগণের একটা সমর্থন আদায় করছে এবং সে তার একটা এবং এই সমর্থনের ফলে যে প্রচলিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা কিন্তু পদত্যাগ করছে এবং এরপরে ইনুকাই সুজোশি তিনি কিন্তু ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে। কে? ইনুকাই সুজোশি। এই ইনুকাই সুজোশির পরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পরে তিনিও কিন্তু পদত্যাগ করছেন এবং সেই জায়গায় উগ্র জাতীয়তাবাদীরা এই সময় কিন্তু একটা
হত্যাকাণ্ড সংগঠিত করছেন। এই সময় উগ্র জাতীয়তাবাদীরা জাপানে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটায়। এই যে প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম আমরা বললাম যে ইনুকাই সুজোশি, এনাকে হত্যা করে এবং এনার দলের আরো গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রীদের কিন্তু প্রকাশ্যে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ফলে জাপানে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং জাপানি জনগণ কিন্তু শেষ পর্যন্ত বিচারের সময় এই সেনাবাহিনীকেই কিন্তু সাপোর্ট করে। তো যাই হোক, এটা নিয়ে আর কোনো রকম কারোর কোনো শাস্তি হয় না এবং এখানে এই হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি চাপা পড়ে যায় এবং বিদেশি আগ্রাসনের যে নীতি, সেই নীতি কিন্তু সেনাবাহিনী গ্রহণ করে। এরপর থেকে সেনাবাহিনী আরো বেশি মরিয়া হয়ে ওঠে এবং 1932 সালে যে ইনুকাই হত্যা হচ্ছে এবং 1932 সালে অ্যাডমিরাল সাইটো ক্ষমতায় আসছেন, যে সাইটোর কথা প্রথমে বলেছিলাম 1931-32 সালে তিনি ক্ষমতায় আসছেন এবং তার যুদ্ধ মন্ত্রী হিসেবে আরাকি এবং একজন সামরিক যে প্রশিক্ষণের ইন্সপেক্টর হিসাবে জেনারেল মাজাকি, এই আরাকি এবং মাজাকি এনারা ছিলেন কিন্তু খুব ক্ষমতাশালী দুই ব্যক্তি। এই অ্যাডমিরাল সাইটো তিনি প্রধানমন্ত্রী, তার যুদ্ধমন্ত্রী ছিলেন আরাকি এবং সামরিক যে প্রশিক্ষণ দেওয়া হতো সেই প্রশিক্ষণের ইন্সপেক্টর ছিলেন নাম হচ্ছে মাজাকি। এই মাজাকি এবং যুদ্ধমন্ত্রী আরাকি এনাদের তৎপরতায় জাপান কিন্তু একটি সামরিক রাষ্ট্রে পরিণত হয় এবং নতুন করে একটা সামরিক বাহিনী এখানে কিন্তু গড়ে তোলা হচ্ছে। এখানে দুটি গোষ্ঠী গড়ে উঠছে সেনাবাহিনীর ভিতরে। সেনাবাহিনীর মধ্যেও দুটি গোষ্ঠী, একটি গোষ্ঠীর নাম হচ্ছে কোহাডা, আরেকটি গোষ্ঠীর নাম হচ্ছে টোসেইহা এবং কোহাডা, এই দুটি গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1936 সাল নাগাদ অ্যাডমিরাল ওকাদা তিনি ক্ষমতায় আসছেন এবং এই সময় একটি সামরিক অভ্যুত্থান হচ্ছে। টোকিওতে সেনাবাহিনীর প্রথম ডিভিশনের তরুণ অফিসারেরা 1400 বাহিনীর একটা বিরাট বাহিনী, তারা সরকারি অফিস আদালত আক্রমণ করছে এবং সরকারি প্রশাসনিক ভবনগুলো কিন্তু তারা দখল করে নিচ্ছে। এরপরে প্রধানমন্ত্রী হচ্ছেন হিরোতা প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এই সময় 1936 সালে জাপান কমিন্টান বিরোধী চুক্তি, যেটাকে আমরা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলতে পারি, কমিউনিজমকে প্রসার রোধ করার জন্য জার্মানি, ইতালি এবং জাপান মিলে একটি চুক্তি করে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তা এই চুক্তি এই সময় তারা করছে এবং এই জার্মানি এবং ইতালির সাথে জোটবদ্ধ হওয়ায়, অর্থাৎ ফ্যাসিবাদ এবং নাসিবাদের সাথে জোটবদ্ধ হওয়ায় জাপান কিন্তু আরো বেশি উজ্জীবিত হচ্ছে এবং সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এই সময় প্রধানমন্ত্রী হচ্ছেন জেনারেল হায়াসির সময় রিচার্ড এস্টোরি, যিনি বড় বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন যে জনমত শেষ পর্যন্ত মধ্যপন্থাকে বেছে নিয়েছিল। জনমত উদারপন্থার প্রতি কিন্তু আর ছিল না। যে উদারপন্থা 1920 সালে জাপানে ছিল, সেই উদারপন্থা ধ্বংস হয়ে যায়, কারণ উদারপন্থার নেতারা জাপানকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, দেশের আর্থসামাজিক সংকটকে মোকাবেলা করতে পারছিল না, নানা রকম সমস্যায় তারা জর্জরিত হচ্ছিল, সক্রিয় বিদেশ নীতি গ্রহণ করতে পারছিল না। ফলে জনগণ শেষ পর্যন্ত এই মধ্যপন্থা অবলম্বন করে, অর্থাৎ এই সেনা নায়কদের যে দল সমরবাদ, সেই সমরবাদের প্রতি তারা সমর্থন জানায়। এটা কে বলছেন? রিচার্ড স্টোরি বলছেন। আচ্ছা, এর সময় এবার এই সময় নির্বাচন হচ্ছে। নির্বাচনে এই জেনারেল হায়াসি পরাজিত হচ্ছেন, কারণ তিনি চেয়েছিলেন এক দল এক দেশ, এই জন্য নির্বাচনে তিনি পরাজিত হচ্ছেন এবং নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন প্রিন্স কোনোয়ের। যখন প্রধানমন্ত্রী হন তখন জনগণ খুব আশা করেছিলেন যে তিনি জাপানকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন এবং সবকিছু মেনটেন করতে পারবেন। এই সময় দেখো চীন জাপান যুদ্ধ বাঁধে এবং চীন জাপান যুদ্ধ বাঁধলে এই প্রিন্স কোনোয়ের প্রধানমন্ত্রী প্রিন্স কোনোয়ের তিনি কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারেননি সেনাবাহিনীকে, কারণ সেনাবাহিনী চীন আক্রমণ করে, চীনের সাথে যুদ্ধ বাঁধায় এবং এই যুদ্ধকে নিয়ন্ত্রণ করা এই প্রধানমন্ত্রী প্রিন্স কোনোয়ের পক্ষে সম্ভব হয়নি সেটাকে নিয়ন্ত্রণ করা, কারণ সেনাবাহিনী তার হাতের বাইরে ছিল এবং সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে এই চীনের সাথে কিন্তু যুদ্ধ করে। তাই বলা হচ্ছে যে কোনোয়ের মন্ত্রিসভা এই সামরিক বাহিনীকে বাধা দিতে ব্যর্থ হন।
তা আমরা এখানে অনেকগুলো প্রধানমন্ত্রী দেখলাম, একের পর এক কিন্তু অনেক প্রধানমন্ত্রী এলেন জাপানে, কিন্তু কারোর পক্ষেই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সেনাবাহিনী উত্তর তাদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই সেনাবাহিনী জার্মানির ফ্যাসিবাদ, ইতালির নাৎসিবাদের অনুকরণে তারা উজ্জীবিত হয়ে তারা একের পর এক সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে এবং জাপানে যেসব উদারনৈতিক দলগুলো ছিল বা নেতারা ছিল তাদেরকে গোপনে হত্যা করে, এমনকি প্রকাশ্যেও পর্যন্ত প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়। এবং এর মধ্য দিয়ে একটা সময় কি হয়, জাপানের যে তরুণ অফিসাররা বিভিন্ন প্রশাসনিক ভবন দখল করে যে রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে নেয়, মানে এই তরুণ সামরিক অফিসারেরা। তো এইভাবে দেখা যাচ্ছে যে জাপান ধীরে ধীরে 1930 থেকে 40 এই টাইমটায় সে পুরোপুরিভাবে সাম্রাজ্যবাদী একটি দেশে পরিণত হয় এবং এই সময় সে মাঞ্চুরিয়া আক্রমণ করে, চীনের সাথে যুদ্ধ বাঁধায়, জাতিসংঘের সদস্যপদ পরিত্যাগ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সে আমেরিকার পার্ল হারবার ঘাঁটিও পর্যন্ত আক্রমণ করে। পার্ল হারবার ঘাঁটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে পার্ল হারবার কেন আক্রমণ করেছিল। তো এই রকম বিভিন্ন ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত 1930 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় এই 20 বছর জাপান কিন্তু তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়ে গেছে পুরো মাত্রায়। তো এখানে কিভাবে সেই সমরবাদের উত্থান হলো সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার এর যে উত্তরটি রয়েছে, প্রপার উত্তর 20 নম্বরের 1000 ওয়ার্ডের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিন আলোচনা করব। ডিএসই B3 BA হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার। এখানে প্রশ্ন 1930 ও 40-এর দশকে জাপানের সমরবাদের উত্থানের কারণ পর্যালোচনা করো, মার্কস 20। উত্তরটি এভাবে লিখবে, জাপান কর্তৃক মাঞ্চুরিয়ার সফল সামরিক অভিযান জাপানের সমরবাদ অর্থাৎ সামরিক শাসনের ক্ষেত্র প্রস্তুত করেছিল এবং জাপান দ্রুত ফ্যাসিবাদের পথে অগ্রসর হয়। ফলস্বরূপ 1931 থেকে 41 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে জাপানকে দ্য ডার্ক ভ্যালি বা অন্ধকারাচ্ছন্ন উপত্যকাতে পরিণত করেছিল। কেননা 1920-র দশকে জাপান যে গণতন্ত্র উদারপন্থার বীজ অঙ্কুরিত হয়েছিল, 1930-এর দশকে সেগুলিকে সমূলে উৎপাটিত করা হয়েছিল। সরকারি কাজ, রাজনীতি, শিক্ষা, সাহিত্য ও শিল্পে উদারপন্থার প্রবক্তাদের সচেতনভাবে ধ্বংস করা হয়েছিল। উদারপন্থার ধ্বংস লীলার হোতা ছিলেন জঙ্গি জাতীয়তাবাদে বিশ্বাসী একদল সামরিক নেতা, রাজনীতিবিদ। জাপানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই প্রতিক্রিয়াশীল জঙ্গি জাতীয়তাবাদীদের প্রভাব বৃদ্ধি জাপানকে ক্রমশ ফ্যাসিবাদের পথে ঠেলে দিয়েছিল। পরের প্যারা দেখো, অমানবিক হিংসা ও রাজনৈতিক হত্যা জাপানের রাজনীতিতে অত্যন্ত স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। 1931 থেকে 41 এই সময়কালে জঙ্গি জাতীয়তাবাদ কর্তৃক উদারপন্থার নির্মূল করার হিংস্র প্রয়াসের দু ধরনের ফলশ্রুতি দেখা দিয়েছিল। এক, দেশের অভ্যন্তরে একের পর এক রাজনৈতিক হত্যা সংগঠিত করার ষড়যন্ত্র এবং দুই, বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রতিহত আগ্রাসন। 1931-এর মে মাসে সামরিক নেতা অ্যাডমিরাল সাইটো প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই এই সামরিক শাসনের পর্ব শুরু হয়। দেশের অসামরিক শাসক গোষ্ঠীর দুর্নীতি, অযোগ্যতা এবং শিল্প গোষ্ঠীর উপর নির্ভরশীলতা সাধারণ জাপানবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এর পরের প্যারায় দেখো কি বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ সমস্যা অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য বাসস্থানের সমস্যা, রপ্তানি বাণিজ্য হ্রাস প্রভৃতি তে জর্জরিত জাপান আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে হয়ে যাওয়ার ফলে জাপান বুঝতে পেরেছিল আন্তর্জাতিক নিয়ম মেনে বিদেশি রাষ্ট্র নিয়ন্ত্রিত শুল্ক নীতি গ্রহণ করার চেয়ে বলপূর্বক বিদেশি বাজার দখল করা উচিত। এই পর্বে জাপানের সামরিক সংগঠনের ক্ষেত্রে পরিবর্তন এসেছিল, বিশেষত নিম্ন মধ্যবিত্ত তথা কৃষক সম্প্রদায় নিয়ে সংগঠিত সেনাবাহিনী, দলীয় নেতাদের দুর্নীতি, উদারপন্থা, শিল্পগোষ্ঠীর উপর নির্ভরশীলতা এবং দুর্বল বিদেশ নীতিতে বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। তাদের মতে সংসদীয় ব্যবস্থার প্রবর্তনের ফলে জাপানের রাজনীতিতে মতাদর্শগত বিরোধ বৃদ্ধি পেয়েছে এবং শিল্পভিত্তিক অর্থনীতি অনুসরণের ফলেই দেশে পুঁজিপতিদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির মতো জাপানেও একটি সামরিক দল মানে সোয়াকি প্রয়োজন। জাপান হতাশাগ্রস্ত সাধারণ জনগণ সেনাবাহিনীর স্বদেশপ্রেম, রাজভক্তি, শৃঙ্খলা ও সক্রিয় বৈদেশিক নীতিকে সমর্থন জানিয়েছিল। তাছাড়া জার্মানি, ইতালিতে যথাক্রমে ন্যাসি ও ফ্যাসিবাদের উত্থান জাপানের জঙ্গি জাতীয়তাবাদকে মদত জুগিয়েছিল। পরের প্যারা দেখো, আধুনিক সামরিক প্রশিক্ষণের শিক্ষাপ্রাপ্ত সামরিক নেতৃবৃন্দ মনে করেন যে সামরিক শক্তি বৃদ্ধি ও সাম্রাজ্য সম্প্রসারণের মধ্যেই জাপানের উজ্জ্বল ভবিষ্যৎ নিহিত আছে। প্রসঙ্গত উল্লেখ, 1920-র দশকে থেকে ধাপে ধাপে সরকারি আমলাবর্গের তুলনায় পুলিশ ও সামরিক বাহিনীর ক্ষমতা বৃদ্ধি এবং ঐতিহ্যগত সমাজের ভাঙন 30 ও 40-এর দশকের জাপানের নতুন সামাজিক সচেতনতার সৃষ্টি করে। তাই 1930-এর দশকে যখন জাপানি নেতৃবৃন্দ সংকটে মোকাবিলা ব্যর্থ হয় তখন সম্ভ্রান্ত মানে এলিট শ্রেণীর ভারসাম্যে পরিবর্তন আসে এবং জাপান এক সামরিক রাষ্ট্রে পরিণত হয়। প্যারা করে দেখো, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আদর্শগত প্রভৃতি
অভ্যন্তরীণ কারণে বিদেশি প্রভাব যখন জাপানের সামরিক শাসনের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, তখন 1932-এর লিটন কমিশনের রিপোর্টে জাপানকে আক্রমণকারী রূপে মানে মাঞ্চুরিয়া চিহ্নিত করলে জাপানের সামরিক গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পায়। সেনাবাহিনীর বিরুদ্ধে জাপানের ওয়াকাতসুকি মন্ত্রিসভা কোনো সক্রিয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। তাছাড়া মন্ত্রিসভার অনেকেই কোয়ান্টুং সামরিক বাহিনীর সমর্থন জানিয়েছিল। দ্বিধা বিভক্ত ওয়াকাতসুকি এই মন্ত্রিসভা তাই পদত্যাগ করতে বাধ্য হয়। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন ইনুকাই সুজোশি। পরের প্যারা দেখো, উদারপন্থাকে নির্মূল করার জন্য উগ্র জাতীয়তাবাদীরা এই সময় হত্যাকাণ্ড বিদেশি আগ্রাসনের নীতি গ্রহণ করেছিল। 1932-এর গোড়ার দিকে জাপানে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খুন সংগঠিত হয়। সেখানে ইনুকাই ও তার কয়েকজন মন্ত্রিসভার সদস্যকে উগ্র জাতীয়তাবাদীরা হত্যা করে। লিগ অফ ব্লাড গণমানসে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হয়েছিল সামান্য, কেননা খুনের উদ্দেশ্য নিঃস্বার্থ। এই পরিপ্রেক্ষিতে জনসাধারণ সামরিক উগ্রবাদীদের সমর্থন করেছিল বিচারের সময়। পরের প্যারা দেখো, 1932 খ্রিস্টাব্দের মে মাসে ইনুকাইয়ের মৃত্যুর পর জাপানের প্রধানমন্ত্রী হন সামরিক নেতা অ্যাডমিরাল সাইটো। তার রাজনৈতিক আহ্বান ছিল রক্ষণশীলতা এবং সীমিত উদারপন্থার মাঝামাঝি একটি জায়গায়। তার মন্ত্রিসভার ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন যুদ্ধমন্ত্রী জেনারেল আরাকি। তার ঘনিষ্ঠ সহযোগী জেনারেল মাজাকি সামরিক প্রশিক্ষণের ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হন। এই সময় জাপানি সেনাবাহিনীতে একটি গোষ্ঠীর দ্বন্দ্ব দেখা দেয়, যেখানে জেনারেল মাজাকির নেতৃত্বাধীন গোষ্ঠীর নাম ছিল কোহাডা এবং বিরোধী গোষ্ঠীর নাম ছিল টোসেইহা। 1932 থেকে 36 পর্যন্ত এই দুই সামরিক গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াইতে সামিল হয়েছিল। তবে উভয় গোষ্ঠী সংসদীয় ব্যবস্থার অবসান ঘটিয়ে সামরিক বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। প্যারা করে বেআইনি পদ্ধতিতে মাঞ্চুরিয়া দখল জাপানে উগ্র জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ বিজয় বার্তা বহন করেছিল। সেই সময় অনেকে সাম্রাজ্যবাদী ও উগ্র জাতীয়তাবাদীর জোয়ারে সামিল হয়েছিলেন। তারা মনে করেছিলেন যে সেই জুকাই ও মিনসেইটো এই দুটি রাজনৈতিক পুঁজিবাদের সাথে জোটবদ্ধ এবং এই জোট ভাঙার জন্য তারা সামরিক বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিল। পরের প্যারায় দেখো কি বলা হয়েছে। যাই হোক, 1934 খ্রিস্টাব্দে সাইটো মন্ত্রিসভা সদস্যদের খুন করার ষড়যন্ত্র ফাঁস হলে সাইটো মন্ত্রিসভা পদত্যাগ করে এবং মন্ত্রী হিসেবে অ্যাডমিরাল ওকাদা নিযুক্ত হলেও তার মন্ত্রিসভা দীর্ঘস্থায়ী হয়নি, কেননা 1936-এর 26শে ফেব্রুয়ারি ওকাদা মন্ত্রিসভার বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভ্যুত্থান হয়। টোকিওতে প্রথম ডিভিশনে তরুণ অফিসারেরা 1400 সেনার বাহিনীকে নিয়ে বিভিন্ন সরকারি অফিস আক্রমণ করেন এবং কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী এবং ইম্পেরিয়াল হাউসহোল্ডকে সদস্যদের হত্যা করে। আক্রমণকারীদের উদ্দেশ্য ছিল জাপানে পুরোপুরি সামরিক কর্তৃত্বাধীন একটি সরকার গঠন করা। তারা একটি প্রচারপত্র বিলি করে ঘোষণা করে যে জেনারা মানে প্রবীণ রাষ্ট্রনেতা এবং জৈবাসু এবং রাজনৈতিক দলগুলি জাপানের বর্তমান সংকটের জন্য দায়ী এবং এদের হত্যা করা উচিত। পরের প্যারা দেখো, এই অভ্যুত্থানের পর ওকাদা মন্ত্রিসভার পতন ঘটে এবং প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয় আর এক সামরিক নেতা হিরোতা। তার মন্ত্রিসভায় সৈন্যবাহিনীর প্রভাব আরও বৃদ্ধি পায়। বৈদেশিক ক্ষেত্রে এই মন্ত্রিসভা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। 1936-এর ডিসেম্বর মাসে জাপান ফ্যাসিস্ট ইতালি ও নাসি জার্মানির সাথে কমিন্টান বিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। কমিউনিস্টদের বিরুদ্ধে সম্পাদিত এই চুক্তি জাপানের জঙ্গি জাতীয়তাবাদী ও উগ্র দক্ষিণপন্থীদের সন্তুষ্ট করেছিল। পরের প্যারা দেখো, অবশ্য জাপানের রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রশাসনের সৈন্যবাহিনীর প্রভাব বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং হিরোতা মন্ত্রিসভার ভাঙন দেখা দেয় এবং প্রধানমন্ত্রী হিসেবে উগাকির নাম প্রস্তাব করা হয়, কিন্তু কোনো সামরিক নেতাই তার মন্ত্রিসভায় যুদ্ধমন্ত্রীর দায়িত্ব পালন করতে রাজি হননি। এই পরিস্থিতিতে রক্ষণশীল সামরিক নেতা জেনারেল হায়াশিকে প্রধানমন্ত্রী করা হয়, কিন্তু তিনি ফ্যাসিস্ট আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি দেশ একটি দল এই নীতি রূপায়িত করতে চাইলে 1937-এর নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। ঐতিহাসিক রিচার্ড স্টোরি সহ অন্যান্য ঐতিহাসিকরা মনে করেন যে উগ্র জাতীয়তাবাদ, সামরিক গোষ্ঠীর ক্ষমতা লোভ এবং বিশৃঙ্খলা দক্ষিণপন্থী উন্মত্ততার নগ্নরূপ এবং জাপানের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্দয় হত্যাকাণ্ড সমূহ এই সময়ে জাপানি জনমতকে ক্রমশ মধ্যপন্থার দিকে নিয়ে আসছিল। শেষ প্যারা, পরিশেষে এই কথা বলা যেতে পারে যে নির্বাচনে পরাজিত হায়াশির প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করলে জাপানের প্রধানমন্ত্রী ফুজিয়ারা গোষ্ঠীভুক্ত নেতা প্রিন্স কোনো এর প্রধানমন্ত্রিত্ব লাভকে বিভিন্ন স্তরের মানুষ স্বাগত জানিয়েছিল। রাজনৈতিক দলগুলি মনে করেছিল কোনো এর দক্ষিণপন্থার অবসান ঘটিয়ে এবং সামরিক বাহিনীকে শৃঙ্খলা ফিরিয়ে এনে জাপানে একটি মধ্যপন্থা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে। দেশে শান্তি বজায় থাকবে, হয়তো তা সম্ভব হতো। শান্তি বজায় থাকলে হয়তো তা সম্ভব হতো, কিন্তু মন্ত্রিসভা গঠনের 1 বছরের মধ্যে চীন জাপান যুদ্ধ বাঁধলে তিনি আপোষ করতে বাধ্য হন, মানে সেনাবাহিনীর সাথে আপোষ করতে বাধ্য হন। সামরিক বাহিনীকে এবং যুদ্ধবাদী ও অসামরিক ব্যক্তিদের বাধা দিতে তিনি ব্যর্থ হন। তো এই ছিল জাপানের সমরবাদের উত্থানের এই নোটসটি। এটি 20 নম্বরের অ্যান্সার। তোমরা এটা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া অনেকের কলেজের হয়তো তোমাদের টিউটোরিয়াল দিয়েছে, এটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য এটা পড়তে পারো।